পথে প্রবাসে লিখেছেন অন্নদাশঙ্কর রায়। ভারতবর্ষের মাটির ওপর থেকে শেষবারের মতো পা তুলে নিলুম, আর সদ্যজাত শিশুর মতো মায়ের সঙ্গে আমার যোগসূত্র এক মুহূর্তে ছিন্ন হয়ে গেল। একটি পদক্ষেপে যখন সমগ্র ভারতবর্ষের কক্ষচ্যুত হয়ে অনন্ত শূন্যে পা বাড়লুম, তখন যেখান থেকে পা তুলে নিলুম সেই পদপরিমাণ ভূমি যেন আমাকে গোটা ভারতবর্ষেরই স্পর্শ বিরহ অনুভব করিয়ে দিচ্ছিল। প্রিয়জনের আঙুলের ডগাটুকুর স্পর্শ যেমন প্রিয়জনের সকল দেহের সম্পূর্ণ স্পর্শ অনুভব করিয়ে দেয়, এও যেন তেমনই। জাহাজে উঠে বোম্বে দেখতে যেমন সুন্দর তেমনি করুণ। এত বড় ভারতবর্ষ এসে এইটুকু নগর প্রান্তে ঠেকেছে, আর কয়েক মুহূর্তে ওইটুকুও স্বপ্ন হবে। তখন মনে হবে আরব্য উপন্যাসের প্রদীপটা যেমন বিরাট আকার দৈত্য হয়ে আলাদিনের দৃষ্টি জুড়েছিল, ভারতবর্ষের মানচিত্রখানা তেমনি মাটি, জল, ফুল, পাখি, মানুষ হয়ে আজন্ম আমার চেতনা হয়েছিল। এতদিনে আবার যেন মানচিত্রে রূপান্তরিত হবে। আর মানচিত্রে যাকে ভারতবর্ষ ও আফ্রিকার মাঝখানে গোষ্পদের মতো দেখাতো, সেই এখন হয়েছে পায়ের তলার আরব সাগর। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কোনো দিকে চক্ষু তার অবধি পায় না। ঢেউগুলো তার অনুচর হয়ে আমাদের জাহাজখানাকে যেন গলা ধাক্কা দিতে দিতে তার চৌকাঠ পার করে দিতে চলেছে। ঋতুটার নাম বর্ষা ঋতু। মনসুনের প্রভঞ্জনাহুতি পেয়ে সমুদ্র তার শত সহস্র জিহ্বা লকলক করছে। জাহাজখানাকে একবার এদিকে ক্যাত করে আর একবার ওদিকে ক্যাত করে, যেন ফুটন্ত তেলে পাঁপড়ের মতো উল্টে পাল্টে ভাসছে। জাহাজ টলতে টলতে চলল, আর জাহাজের অধিকাংশ যাত্রিনী ডেক ছেড়ে শয্যা আশ্রয় করলেন। অসহ্য সমুদ্রপীড়ায় প্রথম 3 দিন আচ্ছন্নের মতো কাটল। কারোর সঙ্গে দেখা হবার জো ছিল না। প্রত্যেকেই নিজের নিজের ক্যাবিনে শয্যাশায়ী। মাঝে মাঝে 2-1 সৌভাগ্যবান দেখা দিয়ে আশ্বাসন করেন, ডেকের খবর দিয়ে যান। আর ক্যাবিন স্টুয়ার্ড খাবার দিয়ে যায়। বলা বাহুল্য, জিহ্বা তা গ্রহণ করতে আপত্তি না করলেও উদর তা রক্ষণ করতে অস্বীকার করে। ক্যাবিনে পড়ে পড়ে বমনে ও উপবাসে দিনের পর রাত, রাতের পর দিন এমন দুঃখে কাটে যে কেউ বা ভাবে যে মরণ হলেই বাঁচি, কেউ বা ভাবে যে মরতে আর দেরি নেই। জানি নে হরবল্লভের মতো কেউ ভাবে কি না যে মরে তো গেছি, দুর্গা নাম করে কি হবে। সমুদ্রপীড়া যে কি দুঃসহ তা ভুক্তভোগী ছাড়া অপর কেউ ধারণা করতে পারেন না। হাতের কাছে রবীন্দ্রনাথের চয়নিকা, মাথার যন্ত্রণায় অমন লোভনীয় বইও পড়তে ইচ্ছা করে না। ইচ্ছা করে কেবল চুপ করে পড়ে থাকতে, পড়ে পড়ে আকাশ পাতাল ভাবতে। সদ্য দুর্খাত্য কেউ সংকল্প করে ফেললেন যে এডেনে নেমেই দেশে ফিরে যাবেন। সমুদ্রযাত্রার দুর্ভোগ আর সইতে পারবেন না। তাকে স্মরণ করিয়ে দেওয়া হলো
এডেন থেকে দেশে ফিরে যেতে চাইলেও ঢেউয়ের পিঠে চড়ে মরুভূমি পেরিয়ে পারস্যের ভেতর দিয়ে ফেরবার যখন উপায় নেই, তখন ফিরতে হবে সেই সমুদ্র পথেই। আমরা অনেকেই কিন্তু ঠিক করে ফেললাম মার্সেলসে নেমে প্যারিসের পথে লন্ডন যাব। আরব্য সাগরের পর যখন লোহিত সাগরে পড়লাম, তখন সমুদ্রপীড়া বাসি হয়ে গেছে। আফ্রিকা আরবের মধ্যবর্তী এই হ্রদতুল্য সমুদ্রটি দুর্দান্ত নয়। জাহাজ থেকে থেকে জাহাজটার ওপর মায়াও পড়ে গেছে, জাহাজটার উপর মায়াও পড়ে গেছে। তখন না মনে পড়ছে দেশকে, না ধারণা করা যাচ্ছে বিদেশকে। কোথা থেকে এসেছি ভুলে গেছি, কোথায় যাচ্ছি বুঝতে পারছি না। তখন গতির আনন্দে কেবল ভেসে চলতে ইচ্ছা করে। কোথাও থামবার বা থামাবার সংকল্প দূর হয়ে যায়। বিগত ও আগতের ভাবনা না ভেবে উপস্থিতির ওপর দৃষ্টি ফেললুম। আপাতত আমাদের এই ভাসমান প্রান্তশালাটায় মন ন্যস্ত করলুম। খাওয়া, শোয়া, খেলা, পড়া, গল্প করার যেমন বন্দোবস্ত যে কোনো বড় হোটেলে থাকে, এখানেও তেমনি। কেবল ক্যাবিনগুলো যা যথেষ্ট বড় নয়। ক্যাবিনে শুয়ে থেকে সিন্ধু জননীর দোল খেয়ে মনে হয় খোকাদের মতো দোলনায় শুয়ে দুলছি। সমুদ্রপীড়া যেই সারল, ক্যাবিনের সঙ্গে আমাদের সম্পর্ক অমনি কমল। শোবার সময়টা ছাড়া বাকি সময়টা আমরা ডেকে কিংবা বসবার ঘরে কাটালুম। ডেকে চেয়ার ফেলে বসে কিংবা পায়চারি করতে করতে সমুদ্র দেখে দেখে চোখ শ্রান্ত হয়ে যায়। চারিদিকে জল আর জল, তাও নিস্তরঙ্গ। কেবল জাহাজের আশেপাশে ছাড়া ঢেউয়ের অস্তিত্ব নেই। যা আছে তা বাতাসের সোহাগ চুম্বনে জলের হৃদয় স্পন্দন। বসবার ঘরতে অর্ধশায়িত থেকে ঘোষ গল্প করতে এর চেয়ে অনেক ভালো লাগে। লোহিত সাগরের পরে ভূমধ্যসাগর, দুয়ের মাঝখানে যেন একটি সেতু ছিল, নাম সুয়েজ যোজক। এই যোজকের ঘটকালিতে এশিয়া এসে আফ্রিকার হাত ধরেছিল। সম্প্রতি হাতের জোর করে দুই মহাদেশের মাঝখানে বিয়োগ ঘটিয়ে দেওয়া হয়েছে। যার দ্বারা তা ঘটল তার নাম সুয়েজ কেনাল। সুয়েজ কেনাল একদিকে বিচ্ছেদ ঘটালো বটে, কিন্তু অন্যদিকে মিলন ঘটালো। লোহিত সাগরের সঙ্গে ভূমধ্যসাগরের মিলন যেন ভারতের সঙ্গে ইউরোপের মিলন। কলম্বাস যা পারেননি, লেসেপস তা পারলেন। ভূমধ্য ও লোহিতের মধ্যে কয়েক শত মাইলের ব্যবধান। এইটুকুর জন্যে ভূমধ্যের জাহাজকে লোহিতে আসতে বহু সহস্র মাইল ঘুরে আসতে হতো। মিশরের রাজারা কোন যুগ থেকে এর প্রতিকারের উপায় খুঁজেছিলেন। উপায়টা দেখতে গেলে দুর্বোধ্য। রসকস পাচ্ছি না। ভূমধ্য ও লোহিতের মধ্যবর্তী ভূখণ্ডটাকে গোটাক্রয়ে হ্রদ চিরকালই আছে। সেই হ্রদগুলোকে দুই সমুদ্রের সঙ্গে ও পরস্পরের সঙ্গে সংযুক্ত করে দিলেই সেই জলপথ দিয়ে এক সমুদ্রের জাহাজ অন্য সমুদ্রে যেতে পায়। কল্পনাটা অনেককাল আগের, কিন্তু সেটা কার্যে পরিণত হতে হতে গত শতাব্দীর 2/3 অতিবাহিত হয়ে গেল। ক্যানালটিতে কলা কুশলতা কী পরিমাণ আছে তা
স্থপতিরাই জানেন, কিন্তু অব্যবসায়ী আমরা জানি, যার প্রতিভার স্পর্শমণি লেগে একটা বিরাট কল্পনা একটা বিরাট কীর্তিতে রূপান্তরিত হলো। সেই ফরাসি স্থপতি লেসেপস একজন বিশ্বকর্মা। তার সৃষ্টি দূরকে নিকটে এনে মানুষের সঙ্গে মানুষের পরিচয় ঘনিষ্ঠতা করেছে। যান্ত্রিক সভ্যতার শত অপরাধ যারা নিত্য স্মরণ করেন, এই ভেবে তারা এই অপরাধ মার্জনা করুন। সুয়েজ ক্যানাল আমাদের দেশের যে কোনো ছোট নদীর মতোই অপ্রশস্ত। এতে বড়জোর দুখানা জাহাজ পাশাপাশি আসা যাওয়া করতে পারে, কিন্তু ক্যানাল যেখানে হ্রদে পড়েছে সেখানে এমন সংকীর্ণতা নেই। ক্যানালটির শুরু থেকে শেষ পর্যন্ত একটি দিকে নানান রকমের কাজ যত্ন করে লাগানো, যত্ন করে রক্ষিত, অন্যদিকে ধুধু করা মাঠ, শ্যামলতার আভাসটুকুও নেই। ক্যানালার দুই দিকেই পাথরের পাহাড়, যেদিকে মিশর সেই দিকেই বেশি। এই পাহাড়গুলিতে যেন জাদু আছে, দেখলে মনে হয় যেন কোনো কিউবিস্ট এদের আপন খেয়াল মতো জ্যামিতিক আকার দিয়েছে আর এক একটা পাহাড়কে এক একটা পাথর কুঁদে গড়েছে। ক্যানালটি যেখানে ভূমধ্যসাগরে পড়েছে সেইখানে একটি শহর দাঁড়িয়ে গেছে, নাম পোর্ট সৈয়দ। জাহাজ থেকে নেমে শহরটায় বেরিয়ে আসা গেল। শহরটার বাড়িঘর ও রাস্তাঘাট ফরাসি প্রভাবের সাক্ষ্য দেয়। ক্যাফেতে খাবার সময় ফুটপাতের ওপর বসে খেতে হয়, রাস্তায় চলবার সময় ডান দিক ধরে চলতে হয়। পোর্ট সৈয়দ হলো নানা জাতের নানা দেশের মুসাফিরদের তীর্থস্থল, কাজেই সেখানে তীর্থের কাকের সংখ্যা নেই। ফাঁক পেলে একজনের ট্যাকের টাকা আর একজনের ট্যাকে ওঠে। পোর্ট সৈয়দ মিশরের অঙ্গ। মিশর প্রায় স্বাধীন দেশ। ইউরোপের এত কাছে বলে ও নানা জাতের পথিক কেন্দ্র বলে মিশরীয়রা ইউরোপীয়দের সঙ্গে বেশি মিশতে পেরেছে, তাদের বেশি অনুকরণ করতে শিখেছে, তাদের দেশে অনায়াসে যাওয়া আসা করতে পারছে। ফলে ইউরোপীয়দের প্রতি তাদের অপরিচয়ের ভীতি বা অতি পরিচয়ের অবজ্ঞা নেই। ইউরোপের স্বাধীন মনোবৃত্তি তাদের সমাজে ও রাষ্ট্রে সঞ্চারিত হয়েছে। পোর্ট সৈয়দ সেরে আমরা ভূমধ্যসাগরে পড়লুম। শান্তশিষ্ট বলে ভূমধ্যসাগরের সুনাম আছে। প্রথম দিন কতক চতুর ব্যবসাদারের মতো ভূমধ্যসাগর অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি করলে, কিন্তু শেষ পর্যন্ত ভদ্রতা রক্ষা করলে না। আর একবার করে কেউ কেউ শয্যাশায়ী হইলেন। অধিকাংশেই মফস্বলে নামতেই হলো। পোর্ট সৈয়দ থেকে মফস্বল পর্যন্ত জল ছাড়া ও দুটি দৃশ্য ছাড়া দেখবার আর কিছু নেই। প্রথমটি ইটালি ও সিসিলির মাঝখানে মেসিনা প্রণালী দিয়ে যাবার সময় দুই ধারের পাহাড়ের সারি, দ্বিতীয় স্ট্রম্বেলি আগ্নেয়গিরির কাছ দিয়ে যাওয়ার সময় পাহাড়ের বুকে রাবণের স্মৃতি। মফস্বল ভূমধ্যসাগরের সেরা বন্দর ও ফরাসিদের দ্বিতীয় বড় শহর। ইতিহাসে এর নাম আছে। ফরাসিদের বন্দে মাতরম, লা মার্সেলিসা, এই নগরেই জন্ম। কাব্যে এই অঞ্চলের নাম আছে ফরাসি সহজিয়া কবিদের টাউবাডোর প্রিয় ভূমি। সেই প্রোভেন্স বসন্ত যেখানে দীর্ঘস্থায়ী ও জ্যোৎস্না যেখানে স্বচ্ছ। এর পূর্ব দিকে সমুদ্রের কূলে কূলে ছোট ছোট অসংখ্য গ্রাম। সেই সব গ্রামে গ্রীষ্মযাপন করতে পৃথিবীর সব দেশের লোক আসে। ব্যান্ডল নামক তেমনি একটি গ্রামে আমরা একটি দুপুর কাটালাম। মোটর করে
পাহাড়ের সাপের মতো 7 পাক জড়িয়ে বেঁধেছে। মোটর করে পাহাড়ের পর পাহাড় পেরিয়ে সেখানে যেতে হয়। পাহাড়ের ওপর দিয়ে মফস্বলকে দেখলে মনে হয় যেন সমুদ্র তাকে সাপের মতো 7 পাক জড়িয়ে বেঁধেছে। মফস্বল শহরটাও পাহাড় কেটে তৈরি। ওর একটা রাস্তার সঙ্গে আর একটা রাস্তার সমতল নয়। কোনো রাস্তায় ট্রাম করে যেতে যেতে ডান দিকে মোড় ফিরলে একেবারে রসাতল, কোনো রাস্তায় চলতে চলতে বাঁদিকে বেঁকে গেলে সামনে যেন স্বর্গের সিঁড়ি। মফস্বলের অনেক রাস্তার দুধারে গাছের সারি ও তার ওপারে ফুটপাত। মফস্বল থেকে প্যারিসের রেলপথে রাত কাটল। প্যারিস থেকে রেলপথে ক্যানে, ক্যানে থেকে জলপথে ডোভার এবং ডোভার থেকে রেলপথে লন্ডন।